শুরু করছি আজকের বিশেষ সংবাদ। নেই নিষেধাজ্ঞার নির্দেশ, রাজভবনে তদন্তে গেল পুলিশ। আলাদা তালিকা দেওয়া সম্ভব, এবার যোগ্য চাকরিহারাদের পাশে এসএসসি। রাজভবনে রাত্রিবাস, 3 সভায় রাজ্যপাল নিয়ে চুপ মোদি, সুর চড়ালেন মমতা। মানুষ সচেতন না হলে নিরপেক্ষ নির্বাচন বলে আর কিছু থাকবে না, বার্তা পরকালা প্রভাকরের। সম্পত্তি লিখিয়ে বাড়ি থেকে মাকে বের করে দিয়েছে ছেলে, হাইকোর্টের দ্বারস্থ বৃদ্ধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বৃহস্পতিবার রাতে নিষেধাজ্ঞা জারি করে রাজ্যপাল জানিয়েছিলেন নির্বাচনের সময় পুলিশ রাজভবনে প্রবেশ করতে পারবে না। ওই নিষেধাজ্ঞার 24 ঘন্টার মধ্যে রাজভবনে ঢুকলো কলকাতা পুলিশ। তাদের দাবি নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো নির্দেশিকা তারা পায়নি, ফলত নির্দিষ্ট নিয়ম মেনেই রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার তদন্তে সেখানে গিয়েছে পুলিশ। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ করেছেন। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তের জন্য বিশেষ দল গঠন করে কলকাতা পুলিশ। সেই সিটের দায়িত্বে আছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তার নেতৃত্বেই রাজভবনে যায় পুলিশ। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ রাজভবনে ঢুকে কলকাতা পুলিশের আধিকারিকরা সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর বেরিয়ে যায় বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে কলকাতা পুলিশের কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো মন্তব্যই করেননি। তাছাড়াও এই বিষয়ে রাজভবনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। লোকসভা নির্বাচনের 3য় দফা ভোট শুরুর মাত্র কয়েকদিন আগে বেঞ্জের ঘটনার সাক্ষী বাংলা। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও মিলতে শুরু করেছে। অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাজ্যপালকে নিশানা করে শুরু করে বাংলার শাসক শিবির। আসনে নামেন রাজ্যের 2 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজা। রাতেই পরিস্থিতির নতুন মোড় নেয়। চন্দ্রিমাকে কার্যত বয়কট করে রাজভবন তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়। পাশাপাশি পুলিশের প্রবেশের উপরেও রাশ টানা হয়। যদিও কার্যক্ষেত্রে রাজভবনে পুলিশ প্রবেশ করলো, এদিকে তার মন্ত্রিসভা সদস্য থেকে শুরু করে তৃণমূলের নেতারা আক্রমণের যে আবহ তৈরি করেছিলেন, শুক্রবার রায়নার নির্বাচনী সভা থেকে সেই আক্রমণ আরো কয়েক গুণ বাড়িয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী। তার দাবি রাজ্যপাল 2 বার শ্লীলতাহানি করেছেন। শুধু তাই নয়, ওই মহিলারা কান্না দেখে তিনি নিজেও ব্যথিত হয়েছেন বলে জানান মমতা। তবে ওই ঘটনার ঘনঘটার মধ্যেই রাজ্যপাল রাজ্য ছেড়েছেন। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, অপরদিকে কয়েক হাজার যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান। দুইয়ের সাঁড়াশি চাপে এবার যোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিল স্কুল সার্ভিস কমিশন। বিক্ষোভকারী যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব। কমিশন যোগ্য চাকরিহারাদের পাশে আছে বলে আশ্বাসও দেন তিনি। সিদ্ধার্থ মজুমদারের কথায় সুপ্রিম কোর্টের যে আদেশ থাকবে সেই মতো আমরা কাজ করব। যোগ্য যারা তাদের পাশে কমিশন থাকবে। এখন এই বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এই নিয়ে বেশি কিছু বলবো না বা কোনো প্রশ্নের উত্তর দেব না। শুধু এটুকু বলছি যে বিতর্কিত যারা তাদের একটি তালিকা আমরা যেমন আদালতে স্পেশাল বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম, তেমনি তারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই তালিকাও আমরা আদালতে জমা দেব। এসএসসি চেয়ারম্যানের এই কথায় কিছুটা হলেও সন্তুষ্ট যোগ্য চাকরিহারারা। তাদের একজন চিন্ময় মণ্ডল বললেন, এটা কোনো সংগঠিত আন্দোলন নয়। আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকেই চাকরি হারিয়েছি, আর তার জন্য সম্পূর্ণ দায়ী কমিশন। কমিশন আজ আমাদের সঙ্গে বৈঠকে বলেছে যে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। এটাই আমাদের দাবি ছিল। উল্লেখ্য 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। তার ফলে রাজ্যের প্রায় 15% শিক্ষক কমেছে, যা নিয়ে বেশ চিন্তিত মধ্যশিক্ষা পর্ষদ। অপরদিকে চাকরি বাতিল হয়েছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের। চাকরি বাতিলের পরের দিনই শহীদ মিনারে আন্দোলনে নামেন যোগ্য চাকরিহারারা। পরবর্তীতে এসএসসির কাছে স্পষ্ট করে তারা জানিয়ে দেন যোগ্যদের তালিকা আদালতে পেশ করতে হবে কমিশনকে। তারা প্রশ্ন তোলেন কেন এই কাজ কমিশন করছে না। স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়েছিল অযোগ্যদের তালিকা তারা একাধিকবার আদালতে জমা দিয়েছেন, কিন্তু যোগ্য কারা সে তালিকা জমা দেওয়া হয়নি। এর কারণ হিসেবে কমিশনের চেয়ারম্যান জানিয়েছিলেন এই কাজ করা অনেক সময় সাপেক্ষ। তবে এদিন সেই মন্তব্য থেকে পিছু হটে যোগ্যদের পাশে দাঁড়িয়েছে কমিশন। ভোটের আবহে সাম্প্রতিক বাংলায় যে ঘটনা ঘটলো তা সব বিচারেই বিরল।
শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। একদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে একটি শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাংলার 3টি জায়গা বর্ধমান, কৃষ্ণনগর ও বোলপুরে নির্বাচনী সভা ছিল প্রধানমন্ত্রীর। শিক্ষা দুর্নীতি থেকে সন্দেশখালীর ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন তিনি। শুধু তাই নয়, শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরিহারাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মোদী। তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সকলের চাকরি গিয়েছে, তাদের মধ্যে অনেকে অন্যের পাপের শাস্তি পাচ্ছেন। যারা সত্যি শিক্ষকতার জন্য যোগ্য তাদের দলীয় স্তরে কিভাবে সাহায্য করা যায় তার জন্য বিজেপি প্রদেশ নেতৃত্বকে তিনি একটি লিগ্যাল সেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার নির্দেশ দিয়েছেন। এমনকি ইন্ডিয়া জোটকেও আক্রমণ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদী। কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে ওটা নজিরবিহীন অভিযোগ নিয়ে মুখে কুলু পাটেন তিনি। অন্যদিকে শুক্রবার রাত থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজার পর এবার নির্বাচনী সভা মঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে তৃণমূল সুপ্রিমো বলেন, একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত, তার সঙ্গে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়। কালকে মেয়েটির কান্না দেখে আমার যন্ত্রণা হয়েছে। সন্দেশখালী নিয়ে বলার আগে এসব নিয়ে ভাবুন। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পরপর দুবার শ্লীলতাহানি করেছেন উনি। দেশের মানুষ যদি সচেতন না হয় তাহলে এমন একদিন আসবে যখন নিরপেক্ষ ও ন্যায্য নির্বাচন বলে কিছুই অবশিষ্ট থাকবে না। এমনটাই মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরকালা প্রভাকর। তার আশঙ্কা, বিজেপি সরকার ফের কেন্দ্রে ক্ষমতায় এলে মণিপুরের গণহত্যার মতো ঘটনা দেশ জুড়ে ঘটবে। প্রখ্যাত অর্থনীতিবিদ পরকালা প্রভাকর শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল ইকোনমি অফ নিউ ইন্ডিয়া বিষয়টির উপরে বক্তব্য রাখেন। অত্যন্ত সুবক্তা এই অর্থনীতিবিদ খুব সহজ অথচ সাবলীল ভঙ্গিতে কেন্দ্র সরকারের গত 10 বছরের খতিয়ানও তুলে ধরেন। মোদী সরকারের সংকল্পপত্রে নরেন্দ্র মোদীর ছবির সংখ্যা থেকে শুরু করে দেশের জিডিপি ও ক্ষুধা সূচকের মতো এই ধরনের একাধিক বিষয় বোঝাতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও তার একাধিক প্রকল্পের চুলচেরা বিশ্লেষণও করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ওম প্রকাশ মিশ্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক শুভময় মৈত্র। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ওয়েব কুপা। এদিন বক্তব্যের শুরুতেই প্রভাকর বলেন, আসলে মানুষ খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। আজ 3 মে, অথচ মানুষ ভুলেই গিয়েছে যে এই দিনই মণিপুরে গণহত্যা শুরু হয়। আর বিজেপি যদি আবারও দিল্লিতে সরকার করে তাহলে সারা দেশ জুড়ে আরো মণিপুরের মতো গণহত্যার কাণ্ড ঘটবে। অধ্যাপক প্রভাকর বলেন, এটা দেখলে খুব মজা লাগে যে বর্তমান রাজনৈতিক দলগুলি নিজেদের দেশপ্রেমী বলে দাবি করে, অথচ ভারতের স্বাধীনতায় তাদের কিন্তু কোনো ভূমিকাই ছিল না। সম্পত্তি ও পারিবারিক অশান্তির জেরে ঘর থেকে বের করে দিয়েছে ছেলে। প্রায় 70 বছর বয়সী বৃদ্ধা তাই হাইকোর্টের দ্বারস্থ হন। জীবনের শেষ কটা দিন যেন মৃত স্বামীর ভিটেতেই কাটাতে পারেন সেই আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন বৃদ্ধা মা। বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশকে অবিলম্বে সক্রিয় হয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, রিক্তা দত্ত সোনারপুর থানার মিলনপল্লীর বাসিন্দা। ঘর থেকে বের করে দিয়েছে তারই ছেলে তরুণ দত্ত। একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত ওই বৃদ্ধা বাধ্য হয়ে আপাতত তার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 2019 সালে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ছেলের সঙ্গেই থাকতেন। রিক্তা দত্তর বক্তব্য, 2019 সালের পর থেকে ছেলে তাকে ক্রমাগত বাড়ি সহ যাবতীয় স্থাবর সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। স্বামীর তৈরির বসত বাড়ির মোট 4টি ভাগ রয়েছে, 2 মেয়ে 1 ছেলে এবং মা হিসেবে তার একটা ভাগ। 2020 সালে ওই বৃদ্ধা ছেলের কথা শুনে সমস্তটাই দানপত্র করে দেন ছেলের নামে। সেই দানপত্রে এক মেয়েও স্বাক্ষর করেন বলে জানা গিয়েছে, কিন্তু মিঠু দত্ত নামে আর এক মেয়ে দানপত্রে সই করেননি। এরপরই মায়ের উপর লাগাতার মানসিক নির্যাতন শুরু করে তার ছেলে, এমনকি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো বলে অভিযোগ। রিক্তা দত্ত পুলিশকে জানিয়েও কোনো সুরাহা পাননি বলে আদালতে অভিযোগ করেন। এরপর চলতি বছরের মার্চ মাসে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে জানান তিনি। বাধ্য হয়েই তিনি মেয়ের বাড়িতে গিয়ে ওঠেন। এরপরই অবশেষে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি জীবনের শেষ কটা দিন তার ভিটে মাটিতেই যাতে থাকতে পারেন সেই আর্জি আদালতের সামনে রেখেছেন ওই বৃদ্ধা।
বিচারপতি সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, যেদিন বৃদ্ধা সোনারপুর থানাকে জানাবেন তিনি বাড়ি ফিরতে চাইছেন, সেদিনই তাকে উপযুক্ত পুলিশি নিরাপত্তা দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। বাড়িতে কোনো রকম অশান্তি যাতে তাকে ভোগ করতে না হয় এবং ভবিষ্যতে যে কোনো রকম তার পুলিশি সহায়তার প্রয়োজন হলে সোনারপুর থানাকে অবিলম্বে তা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি।